যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর, কড়া নিরাপত্তায় শেরপুরে নিজ গ্রামে দাফন। শাহবাগ সহ সারা দেশে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস। আলবদর নেতার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল, মন্তব্য বিশিষ্টজনদের। টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জনের মৃত্যু, আহত কমপক্ষে 9 জন কুমুদিনী হাসপাতালে ভর্তি। মেঘনা রাক্ষসে থাবায় হুমকির মুখে নরসিংদীর নদী তীরবর্তী রায়পুরার চরাঞ্চল। ভাঙন আতঙ্কে 10 গ্রামের মানুষ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবং রাজধানীতে টাইগারদের জমকালো সংবর্ধনা। দেশসেরা ব্যান্ড দলের পাশাপাশি ছিল নানা পরিবেশনা। আগামীতেও পাশে থাকার অনুরোধ মাশরাফির। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। ফাঁসির দড়িতে ঝুলিয়ে যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার লাশ শেরপুরে নিজ গ্রামে দাফন করা হয়েছে। গতরাত 11:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কামারুজ্জামানের লাশ নিয়ে যাওয়া হয় শেরপুরে। ভোর 4:30টায় সদর উপজেলার বাজিতখেলে ইউনিয়নের কুমরি গ্রামে কামারুজ্জামানের বড় ভাই কফিন উদ্দিনের কাছে লাশ হস্তান্তর করেন ডেপুটি জেলার। পরে পুলিশ, র্যাব ও বিজিবির কড়া পাহারায় নিজ বাড়িতে দাফন করা হয় এই শীর্ষ যুদ্ধাপরাধীকে। এ সময় কামারুজ্জামানের গ্রামের বাড়ির 1 কিলোমিটারের মধ্যে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গতরাত 10:30টায় কার্যকর করা হয় যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ফরমান আলী পরে তা সাংবাদিকদের জানান। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটি দ্বিতীয় ফাঁসি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের ঘড়ির কাঁটায় তখন রাত 10:30টা। ঠিক তখনই কার্যকর করা হয় 71-এর মহান মুক্তিযুদ্ধকালীন আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসি। এ সময় পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তা নজরদারির আওতায়। রাত 11:15টার দিকে অ্যাম্বুলেন্সে করে বের করে আনা হয় কামারুজ্জামানের মরদেহ। এর আগে নিয়ম মেনে কারাগারের ভেতরেই শেষ করা হয় কামারুজ্জামানের লাশের ময়নাতদন্ত ও অন্যান্য কার্যক্রম। কারাগার থেকে বের হয়ে র্যাব পুলিশের কড়া পাহারা এই মানবতা বিরোধী অপরাধীর লাশবাহী গাড়ি যাত্রা শুরু করে তার গ্রামের বাড়ি শেরপুরের দিকে। এদিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর থেকে জোরদার করা হয় কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের। এ সময় কারাগার এলাকায় আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ভেন্যু এবং ভেন্যুর পার্শ্ববর্তী বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলোতে পুলিশ রাখা হয়েছে, যাতে এখানে আইনশৃঙ্খলা অবনতিজনিত কোনো ঘটনা না ঘটে। জেলখানা সহ এবং তার চারপাশে এবং পুরা ঢাকা মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছি, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। পুরা রাজধানী এলাকা জুড়ে আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং যেখানে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিয়েছি। এর আগে শনিবার বিকেলে কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করেন তার স্ত্রী, সন্তান সহ পরিবারের 24 জন সদস্য। এই দণ্ড কার্যকরের মধ্য দিয়ে 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের 3 জন নেতার সাজা কার্যকর হলো। এর মধ্যে কামারুজ্জামান ও কাদের মোল্লার ফাঁসি এবং দেলাওয়ার হোসেন সাইদি ভোগ করছেন আমৃত্যু কারাদণ্ড। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফাঁসি কার্যকরের খবর আসার সঙ্গে সঙ্গে বিজয় উল্লাস শুরু হয় শাহবাগের গণজাগরণ মঞ্চে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শুরু হয় আনন্দ মিছিল। মুহুর্মুহু স্লোগান ও আনন্দ মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। এ সময় কাল বিলম্ব না করে 1971 সালের মানবতা বিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত অন্যান্য অপরাধীদের বিচারের রায়ও দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।
রাত 10টার পরে রায় কার্যকর হওয়ার পর মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ। চারদিকে চলে আনন্দ উল্লাস। পরে নতুন কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। আজকে এই আনন্দক্ষণে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি দৃঢ়তার সাথে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে এত ষড়যন্ত্রের পরেও তিনি সকল ধরনের টেলিফোন, সকল ধরনের লবিংকে উপেক্ষা করে যুদ্ধাপরাধের বিচারকে ত্বরান্বিত করেছেন। আমরা এদেশ যারা স্বাধীন করেছে সেই বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা বিচার করে দেখিয়েছে যুদ্ধাপরাধীদের বাংলাদেশে কোনো ঠাঁই নেই। এর আগে সন্ধ্যায় 1971 সালের মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। চলে বিক্ষোভ প্রদর্শন সহ নানা কর্মসূচি। বিকেল থেকে চলে টানা অবস্থান কর্মসূচি ও গণসমাবেশ। প্রয়োজনে আপনারা 10টি অফিস ট্রাইব্যুনাল আপনারা তৈরি করেন, ট্রাইব্যুনাল তৈরি করে অফিস দ্রুত সময়ের মধ্যে দিয়ে সমস্ত রাজাকারের, সমস্ত যুদ্ধাপরাধীদের তাদের যে বিচার কার্যক্রম সেগুলো আপনারা নিষ্পত্তি করেন। 1971 সালে মানবতা বিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিদের দ্রুত রায় কার্যকর করা সহ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয় সন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। 71-এর এই যুদ্ধাপরাধীর ফাঁসির মাধ্যমে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। বাকি যুদ্ধাপরাধীদেরও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। এই রায়ের মধ্য দিয়ে আমি মনে করি 30 লক্ষ শহীদের আত্মা আজকে শান্তি পেল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল, যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের বিজয় হয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তার এই ফাঁসিতে অত্যন্ত খুশি হয়েছি। যে কটা যুদ্ধাপরাধী আছে সকলে যেন এইভাবে রায়টা কার্যকর হয়, এতে আমাদের দেশের জাতির জন্য খুবই ভালো। আমরা চাই যত দ্রুত সম্ভব আরো যত যুদ্ধাপরাধী আছে তাদেরকে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেওয়া হোক, যুদ্ধাপরাধীর বিচারের মাটিতে হোক, আর দেশ যুদ্ধাপরাধী মুক্ত হোক। কামারুজ্জামানের ফাঁসি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কার্যকরী হয় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আর যারা আছে তাদের রায়গুলো এভাবে দ্রুত কার্যকর হলে আমরা অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব। সত্য যে প্রকাশিত হয়, কখনো চাপা থাকে না, এই রায় এবং এই ফাঁসি কার্যকরের মধ্যে দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হলো বলে আমি মনে করি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের একটি উপযুক্ত সময়। এখন এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে এই অপশক্তিকে চিরতরে বাংলার মাটি থেকে নির্বাসনে পাঠাতে হবে। এদিকে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবরে বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 71-এর যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পরই বরিশালের কালীবাড়ি রোড থেকে একটি মিছিল বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বাকি যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। ফাঁসি কার্যকরের খবর আসার সঙ্গে সঙ্গে আতশবাজি ফুটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। শহরের টিএ রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। ফাঁসি কার্যকরের খবর আসার সঙ্গে সঙ্গে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে মিছিল বের করা হয়। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করে উল্লাস করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের মাধ্যমে যুদ্ধাপরাধের কলঙ্ক থেকে মুক্তির পথে জাতি আরও এক ধাপ এগিয়ে গেছে। এ রায় বাস্তবায়নের ফলে বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সহ সারা দেশের স্বাধীনতা প্রিয় মানুষও স্বস্তি পেয়েছেন। সময় সংবাদের কাছে এমনই অভিমত জানান মুক্তিযোদ্ধা ও দেশের বিশিষ্টজনরা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে শনিবার রাতে কার্যকর হয় আলবদর প্রধান কামারুজ্জামানের ফাঁসি। মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা মনে করেন এই রায় কার্যকরের ঘটনাটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার একটি অন্যতম উদাহরণ হয়ে থাকবে। এই জল্লাদের কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় সারা বিশ্বে যেভাবে খুশি হয়েছে, বিশেষ করে আমাদের মা বোন যারা বিধবা হয়ে এই দুঃখে দুঃখে যাদের অন্তর ক্ষত বিক্ষত হয়েছে, অন্তত শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে। 30 লক্ষ মুক্তিযোদ্ধা যারা আত্মাহুতি দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের সময় যারা সেই সোহাগপুরের বিধবা পল্লীর যে বিধবা যারা রয়েছে এবং সারা দেশের মানুষ
তাদের মধ্যে যদি বলেন যে একটা স্বস্তি, এটা তো আমরা লক্ষ্য করি। ৭১ মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী অন্যান্য বাহিনীর মতো আলবদর বাহিনীর তাণ্ডবের চিত্রের বেশ বড় একটি উদাহরণ শেরপুরের সোহাগপুর। নাম পাল্টে যে গ্রামের নাম এখন বিধবা পল্লী। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই বাহিনীর নাম। তাই বিশ্বের অন্যতম নৃশংস এসব ঘটনার বিচার অবিলম্বে হওয়া উচিত বলে মন্তব্য বিশিষ্টজনদের। আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, মানবাধিকারে বিশ্বাস করেন, সভ্যতা প্রগতিতে যদি বিশ্বাস করেন, তাহলে কিন্তু যে কোনো অপরাধ যদি কেউ করে তার শাস্তি হওয়া উচিত। যেটা বহু প্রতীক্ষিত ছিল, জাতির প্রত্যাশা ছিল। স্বাধীনতা বিরোধীদের করা অপরাধকে রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থে না দেখে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনার আহ্বান মুক্তিযোদ্ধা সহ দেশের বিশিষ্ট নাগরিকদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এশিয়া বিভাগের প্রধান শিরোনাম করে এই খবরটি। ১৯৭১ সালে শেরপুরের সোহাগপুরে গণহত্যা চালানো কামারুজ্জামানকে ইসলামপন্থী নেতা হিসেবে উল্লেখ করে খবরের শিরোনাম করে বিবিসি। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা কামারুজ্জামানকে ইসলামপন্থী রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করলেও গণহত্যার দায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে খবর প্রকাশ করা হয়। এদিকে ফাঁসি কার্যকরের আগে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে খবর প্রকাশিত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ। এছাড়াও রুশ গণমাধ্যম আরটি সহ আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে কামরুজ্জামানের ফাঁসির খবর। বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র কামারুজ্জামান ও রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির আইনি লড়াইয়ে আপিল বিভাগের সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে কঠোরতাকেও উপলব্ধি করে। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ এক বিবৃতিতে একথা জানান। বিবৃতিতে বলা হয়, যেসব দেশ সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করে তাদেরকে অবশ্যই বিচারের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সতর্কতার সঙ্গে এর উচ্চমান বজায় রেখে চলতে হবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অগ্রগতি লক্ষণীয়। মেরি হার্ফ আরও বলেন, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণে ট্রাইব্যুনাল সক্ষম হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ৩ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ২ জন, তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আরও ৯ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আছেন আমাদের টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদার। বিস্তারিত জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলবো তার সাথে। কাদির, নিহতদের পরিচয় জানতে পেরেছেন কি? হাসপাতালের সামনে তো সকালবেলায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি আলু ভর্তি ট্রাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রাকটি বিকল হয়ে পড়লে রাস্তার পাশে ট্রাকটি সাইড করে রেখে দেয়। পরে নীলফামারী থেকে ছেড়ে আসা দ্বীপজল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে ৩ জন নিহত হলে আহত হয় আরো প্রায় 11 জন। 11 জনকে হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী একজন মারা যায় এবং টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে আরো একজন নিহত হয়। তো আহতরা এখন গুরুতর অবস্থায় আছে ৩ জন। তো ডাক্তার বলেছে যে ৩ জন গুরুতর অবস্থায় আছে আর বাকিগুলো মোটামুটি ভালো আছে। শুভ দর্শক, টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতাল থেকে এতক্ষণ আমাদের সাথে টেলিফোনে কথা বলছেন আমাদের টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদার। সময় সংবাদে আরো থাকছে। ই কমার্সের পর এবার অনলাইনে পণ্য কেনাবেচায় নতুন ধারণা নিয়ে এসেছে ফেসবুক কমার্স। পণ্যের দ্রুত প্রচার চালানো সম্ভব হচ্ছে বলে মনে করছেন উদ্যোক্তারা। এবং রাজশাহীর চারুকলায় মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে। প্রাণের উৎসবে নিজেকে মনের মতো সাজাতে নারীরা এখন ফ্যাশন হাউসমুখী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারার কর্মসূচি দেওয়ার পর বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছেন বেগম জিয়া। গাজীপুরের মাওনায় এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়া নিজেকে নিজে অবরুদ্ধ রেখে কিসের বিপ্লব ঘটিয়েছেন। গাজীপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়। সময়ের 3 মাস আগেই শেষ হলো মাওনা উড়াল সেতুর নির্মাণ কাজ। ঢাকা ময়মনসিংহ সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো এই সেতুর। মাওনা এসে প্রথমেই 4 লেন বিশিষ্ট 450 মিটার দৈর্ঘ্যের এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার সঙ্গে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগে গাজীপুরের এই মাওনাকে ধরা হয় সংযোগ স্থল হিসেবে। যানজটপূর্ণ এখানকার মহাসড়কে তাই নতুন এই উড়াল সেতুটি নির্মাণ হওয়ায় সহজ হলো ঢাকা ময়মনসিংহ যাতায়াত। পরে স্থানীয় পিআর আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির হরতাল অবরোধেও দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকেনি। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি যা করেছে তার নাম রাজনীতি নয়। আমাদের অনেক শিক্ষিত দেখি, সাবেক ভিসি থেকে শুরু করে অনেকেই শিক্ষিত জন, তারা আবার দেখি বিএনপিকে উদ্ধার করার কাজে নেমেছে এবং খালেদা জিয়ার সাথে তারা আছে। এরা কি এদের চিন্তা চেতনাও হারিয়ে ফেলেছে? বুদ্ধি বিবেককে বন্দী করে দিয়েছে এই জঙ্গিবাদ সন্ত্রাসের কাছে? কোন মানুষের বিবেক থাকলে, কোন মানুষের ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকলে এই বিএনপি, জামাত, জোট এবং তার নেত্রী খালেদা জিয়া, অন্তত তার সাথে যারা সত্যিকার মানুষ, যার মধ্যে মনুষ্যত্ব আছে, তারা তার সাথে থাকতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, ব্যর্থ আন্দোলনের নেত্রী বেগম জিয়াকে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরতে হয়েছে। তাহলে একটা দেশের সাধারণ মানুষের যে নাগরিক অধিকার আছে, সেই নাগরিক অধিকারে হস্তক্ষেপ করা, এটাই তার চরিত্র। তার এদেশে রাজনীতি করার কোনো অধিকারও নাই, এদেশের মানুষের সামনে দাঁড়াবার কোনো অধিকার নাই। আমি দেশবাসীকে বলবো, খালেদা জিয়া যখনই তার লটবহর নিয়ে যাবে, আগে তাকে জিজ্ঞাসা করতে হবে যে এই দেশে আমার ভাইয়ের গায়ে আগুন কেন, ছোট্ট শিশু আগুনে পুড়ে মারা গেল কেন, সেই জবাব খালেদা জিয়াকে আগে দিতে হবে। দুষ্কৃতিকারীরা যেন বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে না দাঁড়াতে পারে, সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রাজনীতি তো জনগণের জন্য না। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওনা, শ্রীপুর, গাজীপুর। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে অপরিকল্পিত নগরী রাজধানী ঢাকাকে 2 ভাগ করা হয়েছে দীর্ঘ 4 বছর আগে। কাগজে কলমে সেবা বৃদ্ধির কথাটি থাকলেও দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন আসেনি এখনো। পয় নিষ্কাশন সমস্যা, বিদ্যুৎ ও গ্যাস সংকট আর মশার উপদ্রব যেন সবখানেই। তাই নির্বাচনের তফসিল ঘোষণার পর কিছুটা হলেও আশা জেগেছে সাধারণ মানুষের মনে। যেমন সমস্যার অন্ত নেই রাজধানীর ঢাকা উত্তরের 33 নম্বর ওয়ার্ডের প্রায় 4 লাখ মানুষের। আসন্ন নির্বাচনকে ঘিরে এই এলাকার ভোটারদের প্রত্যাশা আর প্রার্থীদের আশ্বাসের কথা তুলে ধরছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর, মোহাম্মদী হাউজিং, চানমিয়া হাউজিং, ওয়াশপুর আর উত্তর বছিলা নিয়ে গঠিত 33 নং ওয়ার্ড। এখানে প্রায় 4 লাখ মানুষের বসবাস থাকলেও ভোটার রয়েছেন 60,000-এর কিছু বেশি। সময়ের পরিবর্তনে এই এলাকায় কিছুটা উন্নয়নের হাওয়া বইলেও এখনো রয়ে গেছে ভাঙাচোরা রাস্তা, পয় নিষ্কাশন সমস্যা আর মশার উপদ্রব। সঙ্গে পানি আর গ্যাস সংকট তো রয়েছেই। দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যার কথা বলতে পারেননি কাউকেই। তাই এবার নির্বাচনকে ঘিরে নানান প্রত্যাশা স্থানীয়দের। বর্ষা দুর্গন্ধের ছোড়ে দোকানে কিছু রকমের বইতে পারতে না, আর এই বৃষ্টি আইলে পানিতে প্রত্যেকটা দোকান তলায় যায়। এখন নির্বাচনের সময় আছে, এখন বলবো দেন সব কিছু করে দিমু, এরপর হয়ে গেলে আর এর ধারও আসবে না। ভাঙ্গাচুরার রাস্তায় ডাস্টবিনের ফাঁদ উঠে রয়েছে, রাস্তা বন্ধ, আমাদের এই সমস্যাটা। এলাকা খুবই দুর্গন্ধ ভোগ করতেছি, মশা মাছি উপর সবই কিছু বাড়তেছে। ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে ব্যস্ত সময় পার করছেন এই ওয়ার্ডের কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর আশ্বাস। মাদক মুক্ত করার জন্য চেষ্টা করব, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করব, আমি এলাকার সন্ত্রাস নির্মূল করব। আমি স্বতন্ত্র প্রার্থী, আমি এলাকার জনগণের প্রার্থী। এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে কমিশনার নির্বাচন করেন, সেই ক্ষেত্রে মানুষের যত মৌলিক সমস্যাগুলো আছেন, আমাদের সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাব। আমি জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব এবং এই 33 নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করার প্রচেষ্টা আমার থাকবে।
তবে ভোটারও এবার অনেক সচেতন, কারো গালভরা আশ্বাসে মজে না গিয়ে দেখে শুনেই নিজের ভোটটা দিবেন বলে স্রেফ জানিয়ে দিলেন। যারে ভালো লাগে আরে ভোট দেবো। অবশ্যই তো আমরা দেখে শুনে আমরা ভোট দেবো, যে ভালো ব্যক্তি তাকে আমরা দেবো। যারা যোগ্য প্রার্থী তাদেরকে আমরা ভোট দেব। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর হয়ে উঠছে ঢাকা সিটি নির্বাচন। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের ধারে ধারে, আশ্বাস দিচ্ছেন নানা উন্নয়নের। তবে ভোটারদের দাবি বরাবরের মতো যেন আশ্বাসে সীমাবদ্ধ না থাকে, জয়ী হওয়ার পরেও পাশে থাকেন এই ভোটারদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের পর এবার অনলাইনে পণ্য কেনা বেচায় নতুন ধারণা নিয়ে এসেছে ফেসবুক কমার্স বা এফ কমার্স। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ক্রেতাদের কাছে দ্রুত পণ্যের প্রচারণা চালানো সম্ভব হচ্ছে বলেও মনে করছেন এফ কমার্সের উদ্যোক্তারা। আর অনলাইন মার্কেটের স্বল্প পুঁজির এই নতুন উদ্যোক্তাদের জন্য সঠিক ব্যবসায়িক নীতিমালা তৈরির পাশাপাশি সব রকমের সহায়তার কথা জানিয়েছে বেসিস। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। নতুন উদ্যোক্তারা তো বটেই, বিশ্বের বড় মাপের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন তাদের পণ্যের প্রচারে ব্যবহার করছে ফেসবুক। আর ফেসবুক ভিত্তিক এই ই কমার্সই এখন পরিচিত এফ কমার্স হিসেবে। অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ব্যক্তিগত উদ্যোগে এবং স্বল্প পুঁজিতে অনেকেই এখন এফ কমার্স বা ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন, দিচ্ছেন নানাবিধ সেবাও। ইনভেস্টমেন্ট ছিল খুবই কম, যে আমাদের পক্ষে রিটেল স্টোর নিয়ে শুরু করার মানে এফিশিয়েন্ট মানে ইকোনমিক ডিসিশন ছিল না। সো আমরা যেটা করলাম যে ফেসবুকে আমাদের খরচ নাই, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এখান থেকে ফ্রেন্ডদের মাঝখানে সেল করতে পারতেছি। 1,500-2,000 পিস টি শার্ট সেল হয়। যদি আমি এটা মানে টাকার ইয়েতে ধরি তাহলে লাইক 5 to 6 লাখ টাকা। এক জরিপে দেখা গেছে দেশে বর্তমান ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1,18,00,000, যাদের উপর নির্ভর করে গড়ে উঠেছে এফ কমার্স ভিত্তিক প্রায় 2200 অনলাইন শপ। তাই নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এ খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন প্রতিষ্ঠিত ই কমার্স উদ্যোক্তারা। উদ্যোক্তার জন্য আসলে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, ফিজিক্যাল ইনভেস্টমেন্ট, সে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছে এবং ক্লায়েন্টদেরকে সরাসরি পৌঁছাতে পারছে। তো এই জন্য আসলে আমাদের নর্মালি সাধারণ একটা দোকান করতে যা টাকা লাগতো সেই টাকাটা তার সেভ হয়ে যাচ্ছে এবং সে তার বিপণনটাও ফেসবুকের মাধ্যমে করতে পারছে। তবে স্বল্প পুঁজিতে এফ কমার্স দিয়ে শুরু হলেও ক্রেতাদের সুবিধার্থে ও ব্যবসা বাড়াতে উদ্যোক্তাদের নিজস্ব ই কমার্স ওয়েবসাইট নির্মাণ জরুরি বলে মনে করছে তথ্য প্রযুক্তি খাতের জাতীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এফ কমার্সকে এগিয়ে নিতে চাই এবং আমাদের প্রত্যেকটা যারা কোম্পানিগুলো আছে তারা যাদের একটা ফেসবুক ফ্যান পেজ থাকে, তারা যাদের ই কমার্স সাইট থাকে, সেই ব্যাপারে তাদেরকে আমরা টেকনিক্যাল সহায়তা দেব এবং তাদেরকে আমরা মার্কেটিং করারও ট্রেনিং প্রদান করব। তবে ফেসবুকের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিশেষ পেমেন্ট সিস্টেম চালু সম্ভব হলে এ খাত আরও সম্প্রসারিত হবে বলেও মনে করছে বেসিস। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মেঘনার রাক্ষসে থাবা আবারও গ্রাস করতে শুরু করেছে নরসিংদীর নদী তীরবর্তী জনপদ। অব্যাহত ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে রায়পুরার চরাঞ্চলের 10টি গ্রাম। নদী তীরবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আর ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কাসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিএলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে শুরু হয়েছে নদী ভাঙন। অব্যাহত নদী ভাঙনের ফলে হুমকির মুখে চরাঞ্চলের 4টি ইউনিয়নের 10টি গ্রাম। ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে চরমধুয়া গ্রামে 7টি বাড়ির 10টি ঘর বিলীন হয়ে গেছে নদীগর্ভে। সহায় সম্পদ হারিয়ে সর্বশান্ত হয়েছেন এখানকার অনেক মানুষ। এদিকে ভাঙন রোধে সঠিক সময়ে কোনো উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আমার একটা গরু জমি এই অবস্থা আমার নাই, আমার 3 ছেলে মানে 3 ঘর গেছে দিচ্ছে। আপনার দেখেন আমরা বাড়ি ঘর ভেঙে যেতে থাকা, ইটার আমরা একটা ব্যবস্থা করে দেবো। অথচ দেখা গেছে যে নির্বাচন পরে আমরা অত দূর জায়গায় যাইতেও পারি না, আমরা কোনো কথা কাজ না, ইটার ভাঙন আর ফিরও না। এদিকে ভাঙন অব্যাহত থাকলে চর এলাকার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না, আর এইভাবে ভাঙন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আমাদের বাহ্যে কি আছে আমরা নিজেরাই বলতে পারি না। অন্যদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এর ভয়াবহতা স্বীকার করে নদী খননের প্রয়োজনীয়তার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেহেতু নদীর মাঝখানে একটা চর আছে, চরের জন্য কিন্তু ভাঙতেছে, তো সেই চরটা কিভাবে এগুলা স্টাডি করে সমীক্ষা করে এগুলাকে কিভাবে চরগুলা মানে কাটা যায় সেই কাটার ব্যবস্থা করলে পার্মানেন্ট সলিউশন হবে। অবশ্য ভাঙন কবলিত এলাকায় আর্থিক সহযোগিতা সহ পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। যারা গৃহহীন বা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থার দায়িত্ব জেলা প্রশাসন নিয়েছে এবং এটি আমরা ইউনিয়নের মাধ্যমে করছি, এদের ব্যবস্থা করছে। আর
সহসাই যেন ভাঙন না হয় সেই জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ীভাবে ভাঙন রোধের কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত কয়েক বছরে চরমধুয়া গ্রামের 60% বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়েছে মেঘনা নদী ভাঙনে। সময় সংবাদ, নরসিংদী। পহেলা বৈশাখে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শোভাযাত্রার মাধ্যমে অশুভকে দূরে ঠেলে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখার প্রতিজ্ঞা করা হয়। এর মধ্য দিয়ে বাঙালি তাদের আসল সত্তাকে ফিরে পায়, এমনটাই বলছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, তাই সবাই ব্যস্ত, কেউ রং তুলি নিয়ে, আবার কেউ মুখোশ কিংবা পালকি তৈরিতে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। শোভাযাত্রায় থাকবে জাতীয় পাখি দোয়েল, ঘোড়া, গরুর গাড়ি ও মুখোশ সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। শেষ মুহূর্তে রং তুলিতে আলপনা আঁকা ছাড়াও যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও ব্যস্ত শিক্ষার্থীরা। ঘোড়ার মুখোশ আছে, হাতির মুখোশ আছে, এগুলো নিয়ে আমরা বাঙালির মঙ্গল কামনায় আমরা শোভাযাত্রা বের করবো। মুখোশের কাজ শেষ, এখন যে আমি পিনটা পুরোপুরি কমপ্লিট করলেই শেষ। স্টেজে আমাদের অনুষ্ঠান হবে, তো এই জন্য আমরা আবার সবকিছু নতুন করে বৈশাখের রঙে রাঙিয়ে দিচ্ছি। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন দিন দিন বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তাই এসব ঐতিহ্যকে ধারণ ও লালন করার জন্য চারুকলা বিভাগ প্রতি বছর ঘটা করে বর্ষবরণের এই অনুষ্ঠানের আয়োজন করে। ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্যই আমাদের এই যে পালকি, তারপরে আপনার যে জাতীয় পাখি দোয়েল এবং মুখোশ, হ্যাঁ, গরুর গাড়ি, এরকম জাতীয় জিনিসগুলো আর কি আমরা আমাদের কাজ চলতেছে। যাত্রাপালা, আলকাপ, গম্ভীরা, সেগুলো যেন আবার ফিরে আসে। আকাশ সংস্কৃতি যতই থাকুক, তার মধ্যে যেন আমরা আমাদের সংস্কৃতিটাকেও ধরে রাখতে পারি। আর সকল অশুভকে দূর করে বাঙালি সত্তাকে ধরে রাখতে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন শিক্ষকেরা। আমরা সব কিছুর মধ্যেই আমাদের এই সত্তাটাকে ধারণ করতে চাই। এই লক্ষ্যে আমরা লোকশিল্প, লোক সংস্কৃতি এগুলোকে আমরা ধারণ করছি। আমরা কি এখন স্বাধীন বাবা? হ্যাঁ বাবা। পহেলা বৈশাখ উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিভাগটি। নববর্ষে সকাল 9:30টায় চারুকলা বিভাগের সামনে থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সিলেটে জমে উঠছে বৈশাখের কেনাকাটা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নিজেকে মনের মতো সাজাতে নারীদের স্রোত এখন ফ্যাশন হাউসমুখী। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন দোকানিরাও। বরাবরই দাম নিয়ে অভিযোগ থাকলেও এবার সব সাধ্যের মধ্যে পাওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় সবখানে। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবি নিয়ে আব্দুল হাদের রিপোর্ট। দিন বা রাত বলে কথা নেই, রমণীদের উপচে পড়া ভিড় নগরীর প্রতিটি ফ্যাশন হাউসে। পছন্দের পোশাক কিনতে তারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। মনের মতো পোশাকটি যাতে ফুরিয়ে না যায় সেজন্য আগে ভাগেই সংগ্রহ করছেন। স্বাদ ও সাধ্যের মধ্যে সব পাওয়ায় স্বস্তির ছাপ অনেকের মধ্যে। অনেক সময় দেখা গেল সাইজ হবে না, সাইজটা পাবো না, সেজন্য আগেই নিয়ে আসলাম। বা যেটা পছন্দের শাড়িটা এটা যদি আগেই বিক্রি হয়ে যায় সেজন্য আগেই দেখতে আসলাম আর কি। কোয়ালিটিটা ভালো দেখে আমরা এখানে আসি, প্লাস সব জিনিসগুলো এক জায়গায় পাচ্ছি, আমি ভালো ব্র্যান্ডের পাচ্ছি। বাঙালিদের তো প্রধান সামাজিক উৎসব বৈশাখ, পহেলা বৈশাখ। আমাদের অনেক প্রোগ্রাম হয়, আমি নাচে তো শিখি, নাচেরও অনেক প্রোগ্রাম করি, আমরা অনেক বেরোয়া হয়। ঈদ, পূজা কিংবা বড়দিন ধর্মীয় উৎসব হলেও সব বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই একটু ভিন্ন আঙ্গিকে নিজেকে সাজান সবাই। এক্ষেত্রে বাংলার নারীরা এগিয়ে। মনের রঙে সাজতে কেউ কিনছেন বাসন্তী রঙের শাড়ি, আবার কেউ ভিন্ন কিছু। ড্রেস কিনছি, বৈশাখ খুব ভালো লাগে। বৈশাখের জন্য তো শাড়ি কিনবো, রেড কালারের মাঝে, সাদার মাঝে, যেগুলো চয়েস হয় সেগুলো কিনবো। শাড়িটা আমার চয়েস হয়েছে, এটা আমাদের সাধ্যের মধ্যে, তাই এটা কিনবো আমি। গত কয়েক মাসের ক্ষতি কমাতে কম মূল্যে পণ্য ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। বিক্রি ভালো হয় দারুণ খুশি তারা।
গত 2-3 মাস ধরে আমাদের হরতাল ছিল, সেজন্য আমাদের অনেকটা ক্ষতি হয়েছে। সাপোজ আমাদের ক্ষতি হওয়ার কারণে আমাদের অনেকটা মানে প্রাইসগুলো আর কি রিজনেবল প্রাইসে দিচ্ছি, ক্ষতিগুলো পূরণ করার জন্য। পহেলা বৈশাখ প্রিয়জনের সাথে কাটাতে প্রচুর প্রবাসীও দেশে এসেছেন। সেটি মাথায় রেখে এবার দ্বিগুণ কালেকশন রাখা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পহেলা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছেন ভোলার জেলেরা। এমন জেল জরিমানা এমনকি সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইলিশ নিধনের মহোৎসবে মেতে উঠছেন তারা। নিষেধাজ্ঞার মধ্যেই মাছঘাট ও হাট বাজারগুলোতে প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। তবে ইলিশ ধরা বন্ধ করতে অতিরিক্ত টহল ও অভিযান চলছে বলে জানায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রূপালী ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস ভোলার মেঘনার 90 কিলোমিটার ও তেতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার প্রথম দিকে কিছুটা শিথিল থাকলেও পহেলা বৈশাখের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেপরোয়া হয়ে উঠেছেন জেলেরা। ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় ও দাম বেশি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই হাজার হাজার জেলে মাছ শিকারে নেমে পড়েছেন। বড় ইলিশের কেজি 2 থেকে 2,500 টাকা ও ঝাটকা 500 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে জেলেরা বলছেন সংসার চালানোর জন্য নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরতে বাধ্য হচ্ছেন তারা। কামরাজ্য হইতে আসে না, মানুষজন টিকিয়ে রাখতে পারতে আসে না, এই জন্য অথচ আমরা এই মাছগুলা ধরতে আসছি। টানে ধরি আবারে যাই আর ধরে 3 দাদন ফেদন আনছি। আমরা কি খেয়ে বাঁচুন, ওদের বাজারের নিরাপত্তা কেউ দেয় না। পুলিশ কোস্টগার্ড অভিযান দেয় কিন্তু জেলেরা সেই অভিযান মানে না, তারা রাতের আধারও নদীতে মাছ ধরে। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে জেলেদের ইলিশ শিকার বন্ধে কোস্টগার্ড অতিরিক্ত 7টি আউটপোস্ট স্থাপন ও টহল বৃদ্ধি করেছে বলে জানালেন এই কর্মকর্তা। অতিরিক্ত 7টি আউটপোস্ট স্থাপন করত অধীনস্থ সকল বেস, স্টেশন ও আউটপোস্ট কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা বলেন মাছ ধরা রোধে চেষ্টা চলছে। মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড, পুলিশ বাহিনী নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে এই মাছ ধরা বন্ধ রোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় কোস্টগার্ড 8 কোটি 3 লাখ মিটার অবৈধ জাল, 90,000 কেজি ইলিশ ও 11টি ট্রলার জব্দ করেছে। আটক করেছে 34 জন জেলেকে। সময় সংবাদ, ভোলা। এবারে দেশের বাইরের খবর। দীর্ঘ প্রায় 50 বছরেরও বেশি সময় পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এ সময় কয়েক দশকের বৈরিতাকে পেছনে ফেলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে একমত পোষণ করেন দুই নেতা। দুই নেতার এই বৈঠকে ঐতিহাসিক উল্লেখ করে বৈরী যুগের সমাপ্তি টেনে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন ওবামা। যদিও সমাজতান্ত্রিক দেশ কিউবার মানবাধিকার উন্নয়নে যুক্তরাষ্ট্র আগের মতোই চাপ প্রয়োগ করে আসবে বলেও এ সময় জানান তিনি। গত ডিসেম্বরে 50 বছরের বৈরিতা শেষে কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়া হয়। আমি মনে করি দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আমরা একটি ভালো অবস্থানে রয়েছি। অতীতকে পেছনে ফেলে দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরি করা আমাদের পক্ষে অবশ্যই সম্ভব। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। প্রথমবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের শিরোপা কে জিতবে? মুমিনুল হকের পূর্বাঞ্চল নাকি নাসির হোসেনের উত্তরাঞ্চল? অবশ্য আসরে অপরাজিত দু দলই শিরোপার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী, কেননা দুদলেই আছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটের বিসিএল এর উদ্দেশ্য ছিল সেরা একাদশ বাছাই ও খেলার মধ্যে ক্রিকেটারদের রাখা। কিন্তু ফাইনালের আগে লিগের 6 ম্যাচে অনেকটাই নিষ্প্রাণ ছিলেন বিশ্বকাপ কাঁপানো টাইগার ক্রিকেটাররা। তবে এখনো বাকি ফাইনালের মহারণ। সেখানে আবারও নিজেদের সেরাটা প্রমাণ করার দিনে লড়াইয়ে নামবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ক্রিকেটাররা। তাই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে গরমের তীব্রতা উপেক্ষা করে দীর্ঘ সময় মিরপুরের একাডেমিক মাঠে অনুশীলন করলেন পূর্বাঞ্চলের ক্রিকেটাররা।
দুদিন আগে বা হাঁটুতে চোট পাওয়া তামিমও ফিরেছেন অনুশীলনে। দীর্ঘ সময় কাটালেন নেটে ব্যাটিং করে। তামিম ফিরলেও দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া আবুল হোসেন হালকা চোট পেয়ে সংক্ষিপ্ত করলেন অনুশীলন। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে উৎকণ্ঠায় না ভুগে নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন মমিনুল লিটনরা। সবাই যাতে অ্যাগ্রেসিভ থাকে, বিশেষ করে ফিল্ডিংয়ে। আর ব্যাটিং বোলিংটা তো অনেক সময় লাকের উপর নির্ভর করে। ফিল্ডিংটা নিজে চাইলে অনেক সময় ভালো করা যায়। বোলারদের বলে জায়গা মতো জায়গায় বল করে, বললাম যেটা জায়গায় বল করলে হয়তো ভালো জায়গায় বল করলে ক্যাপ্টেন্সিটা ইজি হয়ে যায়। অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে উপস্থিত বিসিবি উত্তরাঞ্চল। কাগজে কলমের শক্তিমত্তার বিচারে পূর্বাঞ্চলের চেয়ে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মুশফিক নাসিররা। শুধু কাগজে কলমে নয়, লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ 3 রান সংগ্রাহক জুনায়েদ সিদ্দিক, মাহমুদুল ও নাসির প্রতিনিধিত্ব করছেন উত্তরাঞ্চলের। তাই নিজেদের ব্যাটিং গভীরতা নিয়ে সন্তুষ্ট থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক নাসির। সব প্লেয়ার যাদের স্ট্রেন্থ যা আছে সেই অনুযায়ী খেলবে, প্লাস মানে অবশ্যই 100% এফোর্ট দিবে। রেজাল্ট নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ মনে করেন যে ফাইনাল যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা জানি তামিম ভাই কোথায় স্ট্রং কোথায় উইক আছে, তা আমরা সেইভাবে হয়তো বোলিং করার চেষ্টা করব এবং আমরা এসব নিয়ে চিন্তা করতেছি না কে খেলতেছে না খেলতেছে। তবে শেষ পর্যন্ত ফাইনালে যে দলই জিতুক, ঘরোয়া ক্রিকেটের সমর্থকদের প্রত্যাশা একটা জমজমাট লড়াকু ফাইনাল ম্যাচের। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে দারুণ পারফর্ম করা টাইগারদের সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাশরাফিদের অভিনন্দন জানান হাজার হাজার ক্রিকেট সমর্থক। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ ও সংগঠকরা টাইগারদের হাতে ফুলের তোড়া দিয়ে আগামীতে আরও ভালো খেলার উৎসাহ দেন। এমন সংবর্ধনা ভবিষ্যতে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজা। লাল সবুজের প্রতিনিধিদের গণসংবর্ধনা, তাই দুপুর থেকেই নগরবাসীর গন্তব্য যেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। সংবর্ধনার শুরুতেই মঞ্চ মাতিয়ে তোলেন দেশের কয়েকটি নামকরা ব্যান্ড দল। তবে সবার অপেক্ষা টাইগারদের জন্য। অপেক্ষার প্রহর শেষ হয়ে বিকেলের দিকে মঞ্চে আসেন টাইগাররা। তখন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মানিক মিয়া এভিনিউ। করতালি আর মুহুর্মুহু স্লোগানে মাশরাফিদের অভিবাদন জানায় সমর্থকরা। পরে মাশরাফি রিয়াদদের হাতে ফুলের তোড়া দিয়ে এক এক করে অভিনন্দন জানাতে মঞ্চে আসেন অর্থমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ। এদিকে এমন বিরচিত সংবর্ধনা পেয়ে দারুণ রোমাঞ্চিত টাইগাররা, যা আগামীতে আরো ভালো খেলতে উৎসাহ দিবে বলে জানান টাইগার অধিনায়ক। খুব ভালো লাগছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি আয়োজন করার জন্য। সাধারণ মানুষদের এক্সপেকটেশনও আসলে ওয়ার্ল্ড কাপের পরে অনেকটা বেড়ে গিয়েছে। ভালো সময় সবসময় থাকেন, খারাপ সময়ও থাকেন ডেফিনেটলি, এবং খারাপ সময় আর একটু কঠিনভাবে থাকবেন সেটাই আশা করব। এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো সময় আমরা দিতে পারি, ইনশাল্লাহ মাঠে ভালো খেলে। দিনের আলো যতই কমে আসছিল, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দর্শক সমাগম ততই বাড়ছিল। সবার একটাই চাওয়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা জানানো। টাইগারদের সংবর্ধনা শেষে রাতের আধার ভেদ করে মনোমুগ্ধকর আলোকসজ্জায় দর্শকদের মাতাতে মঞ্চে আসেন মাইলস, অর্থহীন সহ দেশসেরা ব্যান্ড দলগুলো। আলো আধারের খেলার সাথে সাথে নেচে গেয়ে তা উদযাপন করেন হাজার হাজার ক্রিকেট সমর্থকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর, কড়া নিরাপত্তায় শেরপুরে নিজ গ্রামে দাফন, শাহবাগ সহ সারা দেশে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস। আলবদর নেতার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল, মন্তব্য বিশিষ্টজনদের। টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় 5 জনের মৃত্যু, আহত কমপক্ষে 9 জন, কুমুদিনী হাসপাতালে ভর্তি। এবং মেঘনার রাক্ষসে থাবায় হুমকির মুখে নরসিংদীর নদী তীরবর্তী রায়পুরার চরাঞ্চল, ভাঙন আতঙ্কে 10 গ্রামের মানুষ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর
আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।